একবার ভাবুন তো, এই কথাগুলো কে বলছে? আপনি না আপনার চিন্তা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চিন্তাগুলো কি সত্য? ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক বইটি বলছে না, আপনার প্রতিটি ভাবনা সত্য নয়। এমনকি যেগুলো খুব বিশ্বাসযোগ্য বলে মনেও হয়, সেগুলোরও বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই অনেক সময়। এই অডিওতে আমরা ঢুকে পড়বো সেই মনের ভেতরে যেখানে তৈরি হয় ভয়, হতাশা, দুঃখ আর সন্দেহ। আর আমরা জানবো কিভাবে শুধু চিন্তা নিয়ন্ত্রণ করেই বদলে ফেলা যায় পুরো জীবন। ভুল ভেবে চলা জীবনের পাঠ চুকিয়ে এবার সময় এসেছে সত্য চিন্তা শেখার। চলুন মনের এই বিপ্লব শুরু করি একসঙ্গে। মূল ধারণা 1, চিন্তার বিভ্রম, এক অদৃশ্য কারাগারের গল্প, দ্য ইলিউশন অফ থট। চলো আজ একটা কাল্পনিক জগতে ঘুরে আসি। ধরো তুমি একটা ঘরে বন্দি। ঘরটা বাইরে থেকে নয়, ভেতর থেকেই তালাবদ্ধ। এই ঘরে আছে জানালা, তবে জানালা দিয়ে তুমি শুধু একটাই জিনিস দেখতে পাও, তোমার চিন্তা। তুমি যা ভাবছো সেটা যেন একমাত্র বাস্তবতা। এই ঘরটাই আমাদের মন, আর জানালার ভেতর দিয়ে দেখা জগৎটাই হচ্ছে আমাদের চিন্তার তৈরি বাস্তব। এই অধ্যায়ে লেখক আমাদের একটা অত্যন্ত গভীর ও প্রাথমিক সত্যের মুখোমুখি করিয়ে দেন। আমরা প্রায় সময় যা ভাবি সেটা আমরা বাস্তব মনে করি, কিন্তু আসলেই কি তাই? আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তা করি, আমি ব্যর্থ, ও আমাকে অপমান করলো, আমার জীবনে কিছুই ঠিকঠাক হয় না, এমন অনেক ভাবনা মাথায় আসে। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো এসব ভাবনা কি আসলেই সত্য, নাকি এগুলো কেবলমাত্র তোমার মন যা বলছে তারই একটা ভাষ্য? লেখক বলেন আমাদের মস্তিষ্ক একটা চিন্তার যন্ত্র, এটা অবিরাম চিন্তা করে যায়, এমনকি তখনও যখন আমরা চাই না। কিন্তু এই সব চিন্তার মধ্যেই বেশিরভাগই তেমন গুরুত্বপূর্ণ নয়। এগুলোর অনেকটাই শুধু পুরনো অভ্যাস, শিখে নেওয়ার ধারণা, সমাজের প্রভাব কিংবা ভয়ের প্রতিক্রিয়া। ইয়োর থটস আর নট ফ্যাক্টস, অর্থাৎ তোমার ভাবনা মানেই সত্য নয়। আমাদের মস্তিষ্ক অনেক সময় এমন সব চিন্তা তৈরি করে যেগুলো কেবলমাত্র আমাদের ভয়ের প্রতিফলন, না পাওয়ার যন্ত্রণার প্রতিচ্ছবি বা আত্মবিশ্বাসের অভাবে গঠিত। উদাহরণস্বরূপ, ধরো তুমি একটা ইন্টারভিউ দিলে আর তারপরে ভাবলে আমি তো পুরো ভুল উত্তর দিয়েছি, ওরা আমাকে নেবে না। এই ভাবনাটা সত্য হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমরা সেই প্রথম চিন্তাটাকেই সত্য হিসেবে ধরে নিই। এখানেই বিভ্রম, আমরা আমাদের চিন্তার ফাঁদে পড়ে যাই। এখন প্রশ্ন আসে, কে কাকে নিয়ন্ত্রণ করে? আমরা কি আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করি, নাকি চিন্তাই আমাদের চালায়? লেখক এখানে বলেন আমরা যদি চিন্তাকে খুব গুরুত্ব দিই, যদি ভাবি আমার যা মাথায় আসছে সেটাই আমি, তাহলে আমরা এক ধরনের অদৃশ্য কারাগারে বন্দী হয়ে যায়। আমরা চিন্তাগুলোর সাথে নিজেদের এতটাই জড়িয়ে ফেলি যে আলাদা করে বুঝতে পারি না এই ভাবনাটা আমি, নাকি এটা কেবল একটা মনের সৃষ্ট ধারা। আসল স্বাধীনতা তখনই আসে যখন আমরা বুঝতে শিখি আমি আমার চিন্তা নয়, আমি সেই ব্যক্তি যে এই চিন্তাগুলোকে লক্ষ্য করছে। এই উপলব্ধি হলো আত্মচেতনার প্রথম ধাপ। লেখক একটা চমৎকার উপমা ব্যবহার করলেন। তিনি বলেন মন হলো একটা নাট্যশালা, এখানে প্রতিনিয়ত নাটক চলে, ভালো মন্দ, আশা নিরাশা, ভয় সাহস, ভালোবাসা ঘৃণা। কিন্তু প্রশ্ন হলো তুমি কি অভিনেতা নাকি দর্শক? যখন তুমি নিজের চিন্তার নাটকে জড়িয়ে পড়ো তখন তুমি একজন চরিত্র হয়ে যাও, কিন্তু যখন তুমি নিজের চিন্তাগুলোকে শুধু পর্যবেক্ষণ করো, আরে আমার মাথায় এই চিন্তাটা এলো, তখন তুমি দর্শক। এই দর্শকের অবস্থানই হলো সুশান্ত মন বা পিসফুল মাইন্ড। আমাদের নাম, পরিচয়, পেশা, এমনকি চিন্তাও আমাদের প্রকৃত সত্তা নয়, এগুলো সবই ভূমিকা। আসল আমি হলো সেই নীরব চেতন সত্তা যে শুধু দেখছে, অনুভব করছে, কিন্তু নিজে কখনো পরিবর্তন হচ্ছে না। ধরো তুমি নদীর পাড়ে বসে আছো, নদীতে নানা রকমের পাতা কুচো, কাঠের টুকরো ভেসে যাচ্ছে, কখনো ভালো কখনো খারাপ। এই ভেসে যাওয়া উপাদানগুলি হলো চিন্তা, কিন্তু তুমি তো নদী না, তুমি নদীর তীরে বসে থাকা সেই দর্শক। তুমি যদি সেই ভেসে যাওয়া পাতাগুলোকে ধরে রাখতে চাও, তখনই জটিলতা শুরু হয়। আমাদের চিন্তা থামানো সম্ভব নয়, কারণ চিন্তা হলো স্বয়ংক্রিয়। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো সচেতনভাবে চিন্তার দিকে তাকানো। ধরো কেউ তোমাকে অপমান করলো, তুমি সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়লে, ও কেমন করে এটা বললো? কিন্তু যদি তুমি একটু থেমে ভাবো এই রাগটা কি আমি, নাকি এটা আমার মাথায় আসা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, তাহলে তুমি নিজের চিন্তার পর্যবেক্ষক হয়ে উঠবে। আর এইখানেই শুরু হয় অভ্যন্তরীণ মুক্তি। মন এক নাট্যশালা। চিন্তা কি আমাদের নিয়ন্ত্রণ করে? চিন্তার বাস্তবতা এক মরীচিকা। আমাদের চিন্তা মস্তিষ্কের বুনন, বাস্তবের নয়। এক ধাপ পেছনে গিয়ে দেখা। এই অধ্যায়ে লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে প্রতিবার যখন কোনো নেতিবাচক চিন্তা আসে তখন সেটার মধ্যে ঢুকে না গিয়ে একটু দূর থেকে তাকাও। ভাবো এই ভাবনাটা কেন এলো, এর পেছনে কি কোনো ভয় আছে, এটা কি অতীতের কোনো অভিজ্ঞতার ফল? এইভাবে ভাবতে ভাবতে আমরা বুঝতে শিখি আমাদের অনেক কষ্টের উৎস আমাদের মনেরই সৃষ্টি। আমরা যদি চিন্তার ভেতরে ঢুকে না যাই তাহলে সে চিন্তা আমাদের ততটা প্রভাবিত করতে পারবে না। চিন্তার ভিন্নতা আরেকটা দরজা খুলে দেয়। আমাদের সমাজ, পরিবার, স্কুল, সব জায়গা থেকে আমরা শিখি ভালো চিন্তা করো, নেতিবাচক ভাবনা বাদ দাও, ইতিবাচক চিন্তা করো। কিন্তু লেখক বলেন চিন্তার প্রকৃতি কেবল ভালো বা খারাপ নয়, চিন্তা তো চিন্তাই। একটা মানুষ এক মুহূর্তে ভাবতে পারে আমি দুর্দান্ত, পরের মুহূর্তেই তার মনে হতে পারে আমি ব্যর্থ। এই দ্বন্দ্বটাই স্বাভাবিক, কিন্তু আমরা যদি প্রতিটা চিন্তাকে সত্য মনে করি তাহলে আমরা সবসময় এই দোলাচলে পড়ব। আমি ভালো না খারাপ, আমি সফল না ব্যর্থ। চিন্তা তো বদলাবে,
কারণ এটাই মস্তিষ্কের কাজ। কিন্তু আমরা যদি জানি চিন্তা আসবে যাবে, ঠিক যেমন মেঘ আসে আর চলে যায়, তাহলে আমরা চিন্তার শাসন থেকে মুক্ত হতে পারি। মুক্তি তখনই সম্ভব যখন তুমি বুঝতে পারো তুমি তোমার চিন্তা নও। চিন্তার মধ্যে ডুবে যাওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। কিন্তু যখন তুমি বুঝতে পারো আমি চিন্তার ওপরে উঠতে পারি, আমি চিন্তাকে দেখতে পারি, তখনই তুমি আসল স্বাধীনতার পথে পা রাখো। এটা কোনো তাৎক্ষণিক জাদু নয়, এটা এক ধরনের চর্চা। যেমন করে একজন যোগী ধ্যান করে, তেমনি আমাদেরও প্রয়োজন প্রতিদিন একটু সময় নিয়ে নিজের মনকে দেখা। মূল ধারণা 2, মনের প্রকৃতি এক বুনো ঘোড়ার সঙ্গে বসবাস, দ্য নেচার অফ দ্য মাইন্ড। চলো আজ একটা অন্যরকম যাত্রায় যাই, মন নামক এক রহস্যময় ভুবনে। ধরো তুমি একটা অন্ধকার জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছো, সামনে হঠাৎ এক বুনো ঘোড়া এসে দাঁড়ালো। চোখে আগুন, শরীরে শক্তি, আর আচরণে এক রোখা। তুমি বুঝে উঠতে পারলে না সে তোমার বন্ধু হবে না শত্রু। ঠিক এমনি আমাদের মন, অনিশ্চিত, অবাধ্য, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে এক অসীম শক্তি। মন সমস্যা নয়, একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা অনেকেই মনে করি আমার মনটা খুব খারাপ কাজ করে, আমার চিন্তাগুলো ঠিক না, আমার মন মানে শুধু সমস্যা। কিন্তু লেখক এই ধারণা একেবারে উল্টে দেন। তিনি বলেন মন নিজে কোনো সমস্যা নয়। সমস্যা তখনই হয় যখন আমরা মনকে ঠিকভাবে না বুঝে তার প্রতিটি চিন্তাকেই নিজের সত্য বলে ধরে নিই। মন ঠিক যেমন শরীরের অঙ্গগুলোর মতোই স্বাভাবিক একটা উপাদান। তা চিন্তা করবে, অনুভব করবে, ভয় পাবে, খুশি হবে, কিন্তু এসব প্রতিক্রিয়া আসলে সময় ভিত্তিক, এগুলো স্থায়ী নয়। সমস্যা হয় তখনই যখন আমরা ভাবি এই যে যেটা ভাবছি সেটাই আমি। মন সবসময় নিরাপত্তা চায়। মানুষের মন আসলে একটা প্রাচীন রক্ষাকারী যন্ত্র। তার মূল কাজ হচ্ছে আমাদের বিপদ থেকে রক্ষা করা। তাই যখনই কোনো অজানা, অনিশ্চিত পরিস্থিতি আসে, মন বলে এটা বিপদ হতে পারে। সে ভয় দেখায়, দুশ্চিন্তা তৈরি করে এবং ভবিষ্যতের খারাপ চিত্র আঁকে। ধরো তুমি একটা নতুন প্রজেক্ট শুরু করেছো, সঙ্গে সঙ্গে মন বলে তুমি পারবে তো, তুমি যদি এটাতে ফেল হও লোকে কি বলবে। এইসব চিন্তা আসলে তোমাকে রক্ষা করার জন্যই, কারণ মন ভাবে যদি আগে থেকেই ভয় পায় তাহলে ধাক্কাটা কম লাগবে। কিন্তু আসল সত্য হলো এই দুশ্চিন্তাগুলো আমাদের চলার গতি থামিয়ে দেয়, আমাদের সম্ভাবনার পথ আটকে দেয়। তাই আমাদের দরকার মনকে রক্ষা করার জন্য ধন্যবাদ দেওয়া, কিন্তু তার প্রতিটি ভয়কেই সত্য বলে মেনে নেওয়া। চিন্তা এবং অনুভূতি মনের এই 2 ডানা। মনের মধ্যে 2টো মূল প্রবাহ কাজ করে, চিন্তা এবং অনুভূতি। চিন্তা হলো মস্তিষ্কে আসা বাক্য, কথা, দৃশ্যপট, ভবিষ্যৎ বা অতীত নিয়ে গড়া গল্প। অনুভূতি হলো যা আমরা শরীরে অনুভব করি, ভয়, আনন্দ, দুঃখ, শান্তি, রাগ। এই 2-এর মধ্যে একটা সংযোগ আছে। যখন কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসে শরীরে দুঃখজনক অনুভূতি সৃষ্টি হয়, আর সেই অনুভূতিকে আমরা ভাবি আমি তো দুঃখিত, আমি তো দুর্বল। কিন্তু লেখক বলেন এই অনুভূতিই আসলে চিন্তারই প্রতিফলন। তুমি যদি চিন্তা থামাও বা পরিবর্তন না করো, শুধু তাকে লক্ষ্য করো, তাহলে ধীরে ধীরে অনুভূতিও পরিবর্তিত হয়ে যাবে। মন মানে মেঘ আর তুমি আকাশ। মেঘ সবসময় বদলাবে, গাঢ় হবে, বৃষ্টি নামবে, আবার উধাও হয়ে যাবে, কিন্তু আকাশ থাকে একই রকম, নির্মল, বিশাল, শান্ত। আমরা যদি নিজেদের মনের সঙ্গে মিশিয়ে ফেলি তখন মনে হয় আমি তো রাগী মানুষ, আমি তো সবসময় ভয় পাই। কিন্তু যদি বোঝা যায় এই রাগ বা ভয় কেবল আমার মনের সৃষ্টি, আমি নিজে তা নই, তখনই আমরা মুক্ত হতে শুরু করি। এইখানেই আসে আত্মপর্যবেক্ষণ বা সেলফ অ্যাওয়ারনেস। নিজেকে চিন্তা ও অনুভূতির বাইরে চিনে নেওয়াই হলো আসল শিক্ষা। মনের প্রকৃতি চঞ্চল কিন্তু নির্দোষ। মনকে আমরা অনেক সময় শত্রু ভাবি, কিন্তু লেখক বলেন মন আসলে একরকম শিশু। সে অস্থির, কৌতূহলী, মাঝে মাঝে ভয় পায়, আবার ছোট ছোট কারণে খুশিও হয়। তুমি কি কখনো দেখেছো একটা শিশু হঠাৎ কাঁদতে কাঁদতে হেসে ফেলে? মনও ঠিক তাই। আমাদের কাজ হলো মনের উপর রাগ না করা, বরং তাকে ভালোভাবে বোঝা। যেমন মা বাবা একটি শিশুর কান্নার পেছনের কারণ খোঁজে, তেমনি আমাদেরও খুঁজে দেখা উচিত আমাদের এই ভাবনাটা এলো কেন, এই ভয়টা কোথা থেকে এসেছে। এইভাবে চিন্তা করতে শিখলে আমরা বুঝতে পারি আমার মন হয়তো কষ্টে আছে, কিন্তু আমি ঠিক আছি। এই আমি তার চেয়ে অনেক বড় কিছু। মনকে কি প্রশিক্ষণ দেওয়া যায়? মনকে বদলাতে বা শোধরাতে হয় না, কারণ মন নিজে কোনো ভুল করে না। সে শুধু তার কাজ করে, চিন্তা করা, বিশ্লেষণ করা, ভবিষ্যৎ কল্পনা করা। আমাদের সমস্যা তখনই হয় যখন আমরা মনের সব চিন্তাকে বেশি বেশি গুরুত্ব দিতে শুরু করি। আমরা যদি মনের সব কথা শুনি তাহলে যেন আমরা প্রতিটি বৃষ্টির ফোঁটার সঙ্গে ভিজে যাচ্ছি। কিন্তু যদি ছাতা মেলে ধরি, অর্থাৎ সচেতনভাবে বুঝি এই ভাবনাটা তো শুধু একখণ্ড চিন্তা, তাহলে মনের শক্তি আর আমাদের পেছনে ফেলতে পারবে না, বরং পাশে দাঁড়াবে। ভয় এবং দুশ্চিন্তা মনের স্বাভাবিক প্রক্রিয়া। অনেকেই ভাবেন আমার কেন এত ভয় হয়, আমি কেন এত উদ্বিগ্ন, আমি কি মানসিকভাবে দুর্বল? লেখক বলেন এই ভয় বা দুশ্চিন্তা আসলে মানুষের খুব স্বাভাবিক প্রতিক্রিয়া, কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা সবসময় সম্ভাব্য বিপদ খোঁজে। তবে এই ভয়গুলো বেশিরভাগ সময় ভবিষ্যতের গল্প। বাস্তবে যেটা ঘটে সেটা ভয়ঙ্কর হয় না, ভয়টাই বেশি হয়। এটা বোঝা দরকার, কারণ এই বোঝা থেকেই আসে শান্তি। যখন তুমি ভয়কে বলো থ্যাংক ইউ, ধন্যবাদ, তুমি আমাকে সতর্ক করলে, কিন্তু আমি এখন নিজে সিদ্ধান্ত নেব, তখনই মনের প্রকৃত ব্যবহার শুরু হয়। চিন্তা থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ সচেতন হও। নিজের চিন্তার সঙ্গে একাত্ম হওয়া বন্ধ করো, তার দিকে তাকাও। ধরো তোমার মাথায় এলো আমি কিছুই পারি না, এই ভাবনার সঙ্গে একাত্ম হলে তুমি দুঃখিত হবে, আত্মবিশ্বাস হারাবে। কিন্তু যদি তুমি ভাবো এই চিন্তাটা আমার মাথায় এসেছে, এর মানে এই নয় যে এটা সত্য,
তাহলে তুমি নিজের ওপরে নিয়ন্ত্রণ ফিরে পাবে। এইটুকু সচেতনতা যে আমি এই ভাবনার পর্যবেক্ষক আমাদের চিন্তার চক্র থেকে বের করে আনে। চিন্তা থামানো সম্ভব নয়, যা সম্ভব তা হলো চিন্তার ধরন ও আসার কারণ বোঝা। চিন্তাকে আটকাতে গেলেই তা বেড়ে যায়, বরং তাকে আসতে দেওয়া এবং তার প্রতিক্রিয়ায় না গিয়েই শুধু লক্ষ্য করা, এটাই সবচেয়ে কার্যকর উপায়। যেমন ধরো, তুমি একটা নেতিবাচক ভাবনায় আটকে গেছো, আমার জীবন বৃথা। তখন যদি তুমি নিজের মনকে বলো, ঠিক আছে, তুমি এখন কষ্টে আছো, এবং চিন্তাটিকে বিশ্লেষণ না করে শুধু পাশে দাঁড়িয়ে থাকো, তখন মন নিজেই শান্ত হয়ে যাবে। মন যেমনই হোক, তুমি সবসময় ঠিক আছো। আমাদের মনের অবস্থা যেমনই হোক না কেন, শান্ত, অশান্ত, উদ্বিগ্ন, ক্লান্ত, আমাদের আসল সত্তা সবসময় অক্ষত, নীরব, বিশুদ্ধ। মন কখনো খুশি হবে, কখনো দুঃখী, কিন্তু আমি সেই মন নই। এই উপলব্ধি যে মুহূর্তে আসে, সেই মুহূর্তেই আমরা একটা গভীর আত্মবিশ্বাস খুঁজে পাই। আমরা কিছুই ঠিক না থাকলেও আমি ঠিক আছি, কারণ আমি জানি সেই নীরব চেতনা যেটা কখনো হারায় না। মনকে শত্রু না ভেবে সঙ্গী হিসেবে দেখো। তার প্রতিটি ভাবনা, প্রতিক্রিয়া আসলে আমাদের অতীত অভিজ্ঞতা, ভয়, ভালোবাসার প্রকাশ। তাই মনকে নিয়ন্ত্রণ করতে যাওয়ার চেয়ে তাকে বোঝা, ভালোবাসা আর তাকে পর্যবেক্ষণ করাই আমাদের আত্মার মুক্তির পথ। মূল ধারণা 3, নেতিবাচক চিন্তার শৃঙ্খল ভেঙে মুক্তি। ব্রেকিং ফ্রি ফ্রম নেগেটিভ থিঙ্কিং। একটা কল্পনা করো, তুমি দাঁড়িয়ে আছো এক পুরনো ধূসর কারাগারের মাঝে। চারপাশে শিকল, তালা আর দেওয়ালে আঁকা কিছু লেখা। আমি কিছু পারি না, জীবন দুর্বিষহ, সবকিছু আমার দোষে হয়, আমি একা। এই কারাগার আসলে বাইরের নয়, এটা আমাদের মনের ভেতরের। লেখক এই অধ্যায়ে দেখান কিভাবে আমরা নিজেদের নেতিবাচক চিন্তার এই কারাগারে আটকে ফেলি, আর কিভাবে সেই শিকল কেটে সত্যিকার অর্থে মুক্ত হওয়া সম্ভব। নেতিবাচক চিন্তা অজান্তেই গাথা গল্প। নেতিবাচক চিন্তা অনেকটা পুরনো রেকর্ডের মতো। ছোটবেলা থেকে সমাজ, পরিবার, অভিজ্ঞতা আমাদের মনে নানা গল্প গেঁথে দেয়। তুমি যথেষ্ট ভালো না, ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, মানুষ বিশ্বাসযোগ্য না, ভুল করলেই তুমি ব্যর্থ। এইসব গল্পই ধীরে ধীরে নেতিবাচক চিন্তার দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যায়। এবং ভয়াবহ ব্যাপার হলো, আমরা বুঝতেই পারি না যে এগুলো আমাদের চিন্তা, বাস্তবতা নয়। নেতিবাচক চিন্তা একটা প্রোগ্রামের মতো, এটা চালু হলেই একই প্যাটার্নে বারবার চিন্তা ঘোরে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই প্রোগ্রাম বন্ধ করতে পারি? নিজেকে প্রশ্ন করো, এটা কি সত্য? নেতিবাচক চিন্তা আমাদের মনে তখনই জায়গা করে নেয় যখন আমরা প্রশ্ন না করে সব বিশ্বাস করে ফেলি। ধরো, একটা ভাবনা মাথায় এলো, আমি কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। যদি তুমি এটা বিশ্বাস করো, তাহলে তুমি কষ্টে থাকবে। কিন্তু যদি প্রশ্ন করো, এটা কি সত্য, তাহলে ভাবনার উপর আলো পড়ে। লেখক শেখান, নেতিবাচক চিন্তা থেকে মুক্তির প্রথম ধাপ হলো সচেতনভাবে সেই চিন্তাকে ধরে ফেলা এবং নিজেকে প্রশ্ন করা, এটা কি 100% সত্য? অধিকাংশ সময় উত্তর হবে না। একটি চিন্তা নট ইকুয়ালস টু একটি সত্য। আমরা ভুল করি যখন ভাবি যেটা ভাবছি সেটাই বাস্তব। লেখক বলেন, চিন্তা আসলে কেবল এক ধরনের শব্দমালা, একটা অনুভূতি বা অভিজ্ঞতা থেকে সেটা জন্মায় এবং মাথার ভেতর সেটা চালু হয়ে যায়। ধরো, কারোর সঙ্গে তর্ক হলো, মনে হলো সে আমার কথা বোঝে না, আমি একা। এই চিন্তা বাস্তব নয়, এটা কেবল মনের সৃষ্টি। কিন্তু যদি তুমি ভাবো এই কথাটা তো মাথায় এসেছে, তাহলে নিশ্চয়ই এটা সত্য। তাহলে তুমি সেই চিন্তার শিকার হয়ে যাবে। তাই চিন্তা আসবে যাবে, কিন্তু তুমি তার সত্য মূল্য নির্ধারণ করো। নেতিবাচক চিন্তা ইকুয়ালস টু নীরব বিষ। নেতিবাচক চিন্তা যেন এক ধরনের নীরব বিষ। তুমি বুঝতেই পারো না, কিন্তু এটা তোমার আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সাহস, এমনকি ভালোবাসার ক্ষমতাকেও ধ্বংস করে দেয়। এই বিষ ছড়িয়ে পড়ে ধীরে ধীরে তোমার সিদ্ধান্তে, কথায়, আচরণে, এবং এক সময় তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করো, আমার জীবন এমনই, আমার ভাগ্য খারাপ। অথচ সত্যটা হলো, তোমার চিন্তা তোমার বাস্তবতা তৈরি করে। চিন্তা একটা সাধারণ চক্র কাজ করে। চিন্তা থেকে অনুভূতি, অনুভূতি থেকে আচরণ, আচরণ থেকে অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে আরো চিন্তা। ধরো, তুমি ভাবলে আমি ব্যর্থ, এই ভাবনা থেকে মন খারাপ হলো, অর্থাৎ অনুভূতি। এরপর তুমি নতুন কাজে হাত দিতে ভয় পেলে, তোমার আচরণ পরিবর্তন। তাতে নতুন কোনো ভালো অভিজ্ঞতা এলো না, এবং তুমি তখন ভাবলে, দেখেছো, আমি তো বলেছিলাম আমি ব্যর্থ হব। আরো চিন্তা। এইভাবেই আমরা নিজেই নিজের কষ্টের চক্র তৈরি করি, এবং একমাত্র উপায় হলো এই চক্রের শুরুতে, অর্থাৎ চিন্তার উৎসে হস্তক্ষেপ করা। মুক্তি মানে চিন্তা থামানো নয়। অনেকে ভাবে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি মানে সব চিন্তা থামিয়ে দেওয়া। লেখক বলেন, চিন্তা থামানো নয়, চিন্তাকে সত্য মিথ্যা যাচাই করতে শেখা, সেটাই আসল মুক্তি। চিন্তা চলবেই, আমাদের মাথা একটা চিন্তা নির্মাণকারী কারখানা। কিন্তু সেই কারখানা থেকে যা কিছু তৈরি হলো, সবকিছু যে তোমাকে নিতে হবে এমন কোনো নিয়ম নেই। তুমি চাইলেই চিন্তাকে দেখতে পারো কাঁচের বাইরে থেকে। ও, এই চিন্তাটা এসেছে, এটা আমার অভ্যাস, আমার মনের প্রোগ্রাম, আমি এর দাস নই। তুমি যখনই একটা নেতিবাচক ভাবনার মধ্যে পড়ো, তখন তোমার সচেতন মনকে জাগাও। তাকে বলো, এই ভাবনাটা কোথা থেকে এলো রে? এই চিন্তা কি আমাকে সাহায্য করছে? আমি কি এটাকে সত্য হিসেবে নিচ্ছি? আমি চাইলে এই চিন্তাকে কিভাবে পাল্টাতে পারি? এই প্রশ্নগুলো নেতিবাচক চিন্তার ভিত কাঁপিয়ে দেয়। তখনই সেই ভাবনার শক্তি ভেঙে পড়ে। আর একটা ভুল আমরা করি, নেতিবাচক চিন্তার সঙ্গে লড়াই করি। লেখক বলেন, চিন্তার সঙ্গে যুদ্ধ করলে সেটা জিতে যায়, বরং থেকে গ্রহণ করো। ধরো, তুমি ভাবছো সবাই আমাকে অবহেলা করে, তখন তুমি যদি বলো, এই চিন্তা এসেছে কিন্তু আমি এর সত্যতা যাচাই করবো না, তখন সে নিজেই ঝরে যাবে। চিন্তা যতই খারাপ হোক না কেন, তুমি যদি তার সঙ্গে যুদ্ধ না করে শুধু পাশে দাঁড়িয়ে দেখো, সে এক সময় হাল ছেড়ে দেবে।
ইতিবাচক ভাবনা দিয়ে নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন। অনেকেই বলে নেতিবাচক চিন্তা এলে ইতিবাচক ভাবো, অর্থাৎ নেগেটিভ এলে পজিটিভ চিন্তা করো। কিন্তু লেখক বলেন এটা সব সময় কার্যকর নয়, কারণ তখন তুমি ভেতরে নেতিবাচক ভাবছো, বাইরে মুখে ইতিবাচক কথা বলছো, একটা ভিন্নতা তৈরি হয়। লেখক পরামর্শ দেন প্রথমে চিন্তার সত্যতা যাচাই করো, তারপরে যদি সত্যিই কিছু বদলানোর প্রয়োজন থাকে তাহলে সেখানে ইতিবাচক চিন্তা ফলপ্রসূ হয়। লেখক কিছু ছোট ছোট অভ্যাসের কথা বলেন যেগুলো নিয়মিত করলে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমে যায়। নাম্বার 1, চিন্তা লিপিবদ্ধ করো। নেতিবাচক ভাবনা মাথায় এলে সেটা লিখে ফেলো, তারপর জিজ্ঞাসা করো এটা কি সত্যি। নাম্বার 2, শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করো। অনেক সময় শরীর বলেই দেয় তোমার মনে কি চলছে। নাম্বার 3, একটা মন ভালো করা উদ্দেশ্য ভাবো, যেমন প্রিয় কারো মুখ, প্রকৃতি বা ছোটবেলার ভালো অভিজ্ঞতা। এতে মন নেতিবাচক থেকে ইতিবাচকে ফিরতে শেখে। নাম্বার 4, শ্বাসের দিকে মন দাও। নেতিবাচক চিন্তা শুরু হলে কয়েকবার গভীর শ্বাস নাও, এতে মুহূর্তে সচেতনতা ফিরে আসে। শেষে এসে লেখক আবার স্মরণ করিয়ে দেন তুমি কোনো ভাবনা নও, কোনো অনুভূতি নও, তুমি সেই নীরব সচেতনতা যা সব ভাবনার পেছনে রয়েছে। তোমার মাথায় যা চলছে তা যে কোনো দিন বদলাতে পারে, কিন্তু তুমি কে সেই সত্য চিরকাল একই। নেতিবাচক চিন্তা যখনই আসে নিজেকে মনে করাও এই ভাবনা আমার উপর একটা মেঘ মাত্র, আমি আকাশ যা কখনো মেঘকে বয়ে নেই কিন্তু কোনোদিন তার মধ্যে হারাই না। মুক্তি সম্ভব। নেতিবাচক চিন্তা চিরন্তন নয়, এটা আমাদের বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, আর সচেতনতা দিয়ে সেই ভিত্তি ভেঙে দেওয়া যায়। তুমি যতই নেতিবাচক ভাবনায় ডুবে থাকো না কেন, মনে রেখো তুমি সেই আলো যা সমস্ত অন্ধকারকে দূর করতে পারো। শুধু নিজেকে প্রশ্ন করতে শেখো, চিন্তা থেকে এক ধাপ পেছনে দাঁড়িয়ে তাকাও, তাহলেই দেখবে সেই পুরনো কারাগারের দরজায় এখন তুমি চাবি ধরে দাঁড়িয়ে আছো। মূল ধারণা 4, নিয়ন্ত্রণের মোহ ত্যাগ করা মুক্তির আসল পাঠ। লেটিং গো অফ কন্ট্রোল। ভাবো এক মুহূর্ত তুমি এক রেইনবো রঙের ঘোড়ায় চড়ে বসে আছো, তার লাগাম শক্ত করে ধরা তোমার হাতে। তুমি চাও সেই তোমার পথে চলুক, তোমার নির্দেশেই বাঁকনিক, থামুক, দৌড়া। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তুমি বুঝতে পারো ঘোড়াটা তোমার নিয়ন্ত্রণে নেই। যত শক্ত করে লাগাম ধরো না কেন, যত চেঁচাও না কেন, সে নিজের মতো করেই চলছে। এটাই আমাদের জীবনের প্রতি। আমরা মনে করি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, আর যখন তা হয় না তখন হতাশা, রাগ, ভয় আর কষ্ট আমাদের গ্রাস করে। লেখক এই অধ্যায়ে তুলে ধরেছেন কিভাবে এই নিয়ন্ত্রণের মোহই আমাদের কষ্টের মূল, এবং কিভাবে ছাড়তে শিখলেই সত্যিকার শান্তি আসে। নিয়ন্ত্রণের বাসনা মানুষের সবচেয়ে বড় মোহ। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় সবকিছু পরিকল্পনা করো, জীবনের রাশ নিজের হাতে রাখো, ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করো। আর এই শেখানোই আমাদের মনের ভেতর গেঁথে দেয় একটাই বিশ্বাস, যদি আমি সবকিছু ঠিকঠাক নিয়ন্ত্রণ করি তাহলে আমার জীবন সুখী ও নিরাপদ থাকবে। কিন্তু বাস্তবতা হলো জীবন কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নয়। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সুযোগ আসে আর হারিয়ে যায়। আমরা যতই চেষ্টা করি সবকিছু ঠিকঠাক ভাবে আমাদের ইচ্ছে মতো হয় না। লেখক বলেন এটা বুঝে যাওয়া এবং নিয়ন্ত্রণের মোহ থেকে মুক্ত হওয়া মানেই সত্যিকারের মুক্তি। নিয়ন্ত্রণ মানে কি? নিরাপত্তা। আমরা অনেক সময় ভাবি নিয়ন্ত্রণ মানে নিরাপত্তা, যদি সবকিছু আমার হাতে থাকে তাহলে আমি বিপদ এড়াতে পারবো। কিন্তু বাস্তবে এই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা আমাদের মনে তৈরি করে চাপ, দুশ্চিন্তা আর ভয়। ধরো তুমি চাও তোমার ভালোবাসার মানুষটি সবসময় তোমার কথা শুনবে, তোমাকে সময় দেবে, তোমার কাছে থাকবে, তোমার মতো করে চলবে। তুমি তাকে নিয়ন্ত্রণ করতে চাও আদতে ভালোবাসার নামে, কিন্তু এতে সম্পর্কের উপর চাপ পড়ে, দূরত্ব বাড়ে, আর একসময় তুমি নিজেই অসহায় বোধ করো। নিয়ন্ত্রণ করতে চাওয়া মানে নিজেকে বলি দেওয়া, আমি তখনই ভালো থাকবো যদি সবকিছু আমার ইচ্ছে মতো হয়, আর এটা সম্ভব নয়। ফলে তুমি নিজের শান্তি অন্য কিছুর উপর নির্ভরশীল করে ফেলো। আসল সত্য সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। তুমি অন্য মানুষের চিন্তা, অনুভূতি বা আচরণ নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি ভবিষ্যতের ঘটনাগুলো পুরোপুরি কন্ট্রোল করতে পারো না। তুমি জীবনকে আটকে রাখতে পারো না। জীবন চলবে তার নিজের নিয়মে। তাহলে প্রশ্ন আসে, তুমি কি নিয়ন্ত্রণ করতে পারো? তুমি পারো নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে। তুমি পারো কি ভাববে, কি ছাড়বে, কিসে গুরুত্ব দেবে তা নির্ধারণ করতে। আর এটাই আসল শক্তি। নিয়ন্ত্রণ ছাড়লেই আসে শান্তি। নিয়ন্ত্রণ করতে চাওয়া হলো মানসিকভাবে পেশি টান করে ধরে থাকা, আর ছেড়ে দেওয়া মানে সেই পেশিকে আলগা করে দেওয়া। লেখক বলেন যতক্ষণ তুমি সবকিছুকে আঁকড়ে ধরবে ততক্ষণ তুমি উত্তেজিত, ভীত ও ক্লান্ত থাকবে। কিন্তু যেই মুহূর্তে তুমি বলো আমি আমার সেরাটা করব, বাকিটা জীবনকে ছেড়ে দিচ্ছি, তখনই মন হালকা হয়। লেট গো মানে হাল ছেড়ে দেওয়া নয়, মানে নিজের সীমাবদ্ধতা বোঝা এবং যা তুমি কন্ট্রোল করতে পারো না তার ভার মানের উপর না চাপানো। কন্ট্রোল না করলে কি সব এলোমেলো ভাবে হয়ে যাবে? অনেকে ভাবে আমি যদি নিয়ন্ত্রণ না করি তাহলে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু লেখক বলেন আসলে যখন তুমি বেশি কন্ট্রোল করতে চাও তখনই জিনিসপত্র বেশি খারাপ হতে থাকে। ধরো তুমি একটি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি ভয় পাচ্ছ যদি প্রশ্ন কঠিন হয়, যদি ভুল বলো, যদি পছন্দ না করো। তুমি প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করতে চাইছো, ফলে তুমি হয়ে পড়ছো আতঙ্কগ্রস্ত। অথচ যদি তুমি মনকে বোঝাও আমি প্রস্তুত, বাকিটা পরিস্থিতির ওপর, তাহলে তুমি অনেক বেশি স্বাভাবিকভাবে নিজের সেরাটা দিতে পারবে। জীবন যেন একটা নদী, তুমি চাইলে তার প্রবাহে সাঁতার কাটতে পারো, চাইলে শক্ত করে এক জায়গায় দাঁড়িয়ে থাকার চেষ্টা করো, কিন্তু নদীকে তো থামানো যাবে না। জীবন প্রতিনিয়ত বদলাবে, কখনো উঁচু ঢেউ, কখনো গভীর স্থিরতা। যদি তুমি নিজেকে নদীর সঙ্গে এক করে দাও তাহলে তুমি ভাসতে শেখো, কিন্তু যদি তুমি চাও নদীকে নিজের মতো করে চালাতে তাহলে তুমি শুধু ক্লান্ত হবে।
নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা তখনই আসে যখন আমরা বিশ্বাস করি যদি আমি কিছু না করি জীবন আমার বিরুদ্ধে যাবে। কিন্তু লেখক বলেন জীবন সব সময় তোমার পক্ষে কাজ করে, তুমি শুধু সেটা বুঝতে পারছো না। অনেক সময় যা চেয়েছিলে তা না পেয়েও পরে বুঝতে পারো ভালোই হয়েছে সেটা পাইনি। জীবন জানে কখন কি দিতে হবে, তুমি শুধু নিজের চেষ্টা করো, বাকিটা জীবনের বুদ্ধিমত্তার উপর ছেড়ে দাও। নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার 5টি উপায়। লেখক কিছু সহজ কিন্তু কিছু কার্যকারী উপায়ের কথা বলেন যেগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণের অভ্যাস থেকে মুক্ত হতে সাহায্য করে। নাম্বার 1, নিজেকে প্রশ্ন করো আমি কি এটা সত্যি নিয়ন্ত্রণ করতে পারি? যে জিনিস তোমার হাতে নেই তা নিয়ে কষ্ট পাওয়ার মানে হলো নিজের শক্তি অপচয় করা। নাম্বার 2, নিঃশ্বাসে ফিরে আসো। যখনই তুমি সবকিছুকে কন্ট্রোল করতে চাইছো কিছুক্ষণ গভীর শ্বাস প্রশ্বাস নাও, এটি তোমাকে এখনের মুহূর্তে ফিরিয়ে আনবে। নাম্বার 3, বিশ্বাস চর্চা করো। নিজেকে বারবার বলো আমি আমার দায়িত্ব নিয়েছি, এখন আমি বিশ্বাস রাখছি যা হবে ভালোই হবে। নাম্বার 4, অপরকে নিজের মতো চলতে দাও। তাদের অনুভূতি, সিদ্ধান্ত, পথ চলা তারা নিজের মতো করুক, তুমি শুধু ভালোবাসো কিন্তু চাপ দিও না। নাম্বার 5, ধারণ করো গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্স। সবকিছু ঠিকঠাক না হলেও জীবন চলবে। গ্রহণযোগ্যতা মানে হলো আমি চাইলাম অন্যরকম, হলো অন্যভাবে, তাও আমি শান্ত। বাস্তব উদাহরণ, নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা বনাম ছেড়ে দেওয়ার শক্তি। লেখক একজন মায়ের গল্প বলেন যিনি চাচ্ছিলেন তার ছেলে মেডিকেল কলেজে পড়ুক। সে চেষ্টা করছিল কিন্তু ছেলে ছিল শিল্পী হওয়ার স্বপ্নে বিভোর। মা প্রতিনিয়ত চাপ দিচ্ছিলেন, পরামর্শ দিচ্ছিলেন এবং একসময় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে যখন মা বোঝেন ছেলে তার নিজস্ব পথ বেছে নিচ্ছে এবং সেটা তার জীবন, তখন তিনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন। ফলাফল, ছেলে তার মাকে আরো ভালোভাবে বুঝতে শুরু করে। তাদের সম্পর্ক মজবুত হয় এবং সে শিল্পীর জগতে সত্যিই সাফল্য অর্জন করে। নিয়ন্ত্রণ ছাড়া মানে দায়ী এড়ানো নয়। অনেকেই ভাবে কন্ট্রোল ছেড়ে দিলে আমি দায়িত্ব নিচ্ছি না, কিন্তু আসলে তা নয়। বরং এটা বোঝা আমি কেবল আমার অংশটুকু করতে পারি, বাকিটা আমার হাতে নেই। এটা দায়িত্ব নয়, এটা জ্ঞান। তুমি যদি একটা পাখি হতে চাও তাহলে তোমাকে আগে সেই শাখাটা ছেড়ে দিতে হবে যেটাই বসেছিলে। নিয়ন্ত্রণ সেই শাখা যেটা নিরাপদ মনে হয় কিন্তু তা তোমার ওড়ার পথে বাধা। যে মুহূর্তে তুমি নিয়ন্ত্রণ ছাড়ো তুমি সেই মুক্ত আকাশে নিজের ডানা মেলে ধরতে পারো, আর তখনই তুমি বুঝবে তুমি যা খুঁজছিলে তা সবসময় তোমার ভেতরে ছিল। মূল ধারণা 5, আবেগের আসল সত্য, ভুল বোঝাবুঝির অবসান, দ্য ট্রুথ অ্যাবাউট ইমোশনস। চোখ বন্ধ করে ভাবো তুমি এক গভীর অরণ্যের ভেতর হাঁটছো। হঠাৎ এক গর্জন শুনে তোমার বুক ধকধক করে উঠলো। তুমি ভয় পেলে ছুটতে শুরু করলে। কয়েক মুহূর্ত পর বোঝা গেল ওটা কোনো বাঘ নয়, একটা গাড়ির এক্সহস্ট থেকে আসা শব্দ। তবুও সেই কয়েক সেকেন্ডের ভয় বাস্তব ছিল তো? এই অধ্যায়ে লেখক আমাদের বুঝিয়েছেন আমাদের আবেগ অর্থাৎ ইমোশন, বিশেষ করে ভয়, রাগ, দুঃখ, উদ্বেগ, এগুলোর পেছনে কি সত্য এবং কিভাবে এগুলো অসত্য চিন্তা ও ব্যাখ্যার ফল হতে পারে। লেখকের বক্তব্য, আমরা আবেগকে যেমন সত্য ধরে নিই তার প্রায়শই একটি বড় ভুল। আবেগ কি সত্যের প্রতিফলন? আমরা অনেক সময় বলি আমি খুব দুঃখিত, মানে নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে, বা আমার ভয় লাগছে, মানে নিশ্চয়ই কিছু ভয়ের আছে। কিন্তু আবেগ সবসময় সত্যের প্রতিফলন নয়, বরং তো আমাদের ভাবনার প্রতিফলন। উই ডোন্ট ফিল হোয়াটস হ্যাপেনিং, উই ফিল হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং। অর্থাৎ আমরা বাস্তবকে অনুভব করি না, আমরা আমাদের চিন্তাকে অনুভব করি। বাস্তবতা একটা নিরপেক্ষ ঘটনা, কিন্তু আমাদের মন সেই ঘটনার একটা ব্যাখ্যা দেয়, আর আমরা সেই ব্যাখ্যাকে আবেগ দিয়ে অনুভব করি। আবেগের উৎপত্তি চিন্তার ছায়া। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, পেছনে এক অচেনা লোক হাঁটছে। যদি তুমি ভাবো ও বুঝি চোর, তুমি ভয় পাবে। আবার যদি ভাবো ও বুঝি আমার পরিচিত কেউ, তুমি হয়তো আনন্দ পাবে। ঘটনা 1, প্রতিক্রিয়া 2। সবটাই চিন্তার উপর নির্ভরশীল। চিন্তায় আবেগের জন্মদাতা, আর যদি চিন্তাটা ভুল হয় আবেগটাও ভুল হতে পারে। আবেগ মানে কি আমি সত্যি দুঃখিত, নাকি শুধু একটা অনুভব? একজন মানুষ যদি বিষণ্ণ থাকে সে ভাবে আমি দুঃখিত, মানে আমার জীবন অর্থহীন। কিন্তু লেখক বলেন তুমি শুধু একটি ভাবনার কারণে এখন দুঃখিত বোধ করছো। হয়তো তুমি ভেবেছো আমার জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না। এই চিন্তায় দুঃখের উৎস। এবং যখন আমরা আবেগকে সত্য ধরে নিই তখন তার শেকড় ধরতে পারি না। লেখক শেখান তুমি কষ্ট পাবে, কিন্তু তার মানে এই না যে সেই কষ্টের পেছনের চিন্তাটা সত্য। কষ্টটা বাস্তব, কারণ তুমি অনুভব করছো, কিন্তু তার উৎসটা মিথ্যা হতে পারে। অনুভব আসে ও চলে যায়, ধরে রাখা ভুল। অনেক সময় আমরা ভাবি আমি সবসময় এমনই থাকবো, এই কষ্ট কখনো যাবে না। কিন্তু লেখক বলেন প্রত্যেক আবেগই ক্ষণস্থায়ী। আবেগ একটা তরঙ্গের মতো, আসে, চূড়ায় পৌঁছে যায়, তারপর সরে যায়। যদি আমরা তাকে থামাতে না যাই, যদি তাকে নিয়ন্ত্রণ করতে না চাই, যদি তাকে ভয় না পায়, তাহলে সে নিজেই মিলিয়ে যাবে। তুমি তোমার আবেগ না, তুমি সেই সত্তা যে এই আবেগগুলো প্রত্যক্ষ করে। আবেগকে দমন করলেই কি ভালো থাকা যায়? না, একেবারেই না। অনেকেই আবেগকে চেপে রাখে, ভাবে আমি কষ্ট পাই না, আমি শক্ত মানুষ। রাগ দেখালে দুর্বলতা প্রকাশ পায়, কিন্তু এতে আবেগ ভিতরে জমে যায় বিষের মতো। এরপর একদিন হঠাৎ বিস্ফোরণ ঘটে। আবেগকে দমন নয়, বুঝে নিতে হবে, কারণ আবেগ আসলে আমাদের মনেরই একটা সংকেত। দেখো তুমি কি ভাবছো, কি বিশ্বাস করছো? আবেগ থেকে মুক্তি মানে কি ফিলিংসের রীতি? অনেকেই ভাবে যদি আমি আবেগকে গুরুত্ব না দিই তাহলে আমি কি রোবট হয়ে যাব। কিন্তু লেখক বলেন না, তুমি বরং তখনই প্রকৃতভাবে অনুভব করতে পারো, কারণ তখন তুমি বুঝবে আবেগ আসে যায়, তুমি তার বাইরে এক অবিকল সত্তা। তুমি তখন রাগ করতে পারো, কিন্তু রাগের ভেতর হারিয়ে যাবে না। তুমি কাঁদতে পারো, কিন্তু সেই কান্নায় ডুবে যাবে না। তুমি বরং হয়ে উঠবে এক গভীর পর্যবেক্ষক যে নিজের অনুভূতিকে অনুভব করে কিন্তু বন্দী হয় না।
বাস্তব জীবনের উদাহরণ, আবেগ বনাম চিন্তা। একজন মহিলা প্রতিদিন সকালে উঠে বিষণ্ণ বোধ করতেন। তিনি ভাবতেন, আমার জীবন অসফল, আমি সুখী না, আমি ভালো কিছুই করি না। প্রতিদিনের এই চিন্তাগুলো তাকে এক গভীর হতাশার মধ্যে নিয়ে যাচ্ছিল। কিন্তু একদিন তিনি এই বইয়ের কথা পড়ে বুঝলেন, হয়তো আমি শুধু আমার ভাবনার কারণে দুঃখিত, হয়তো আমার চিন্তাগুলোই ভুল। তিনি ধীরে ধীরে সেই চিন্তাগুলোকে লক্ষ্য করতে শুরু করলেন আর দেখলেন আসলে তার জীবনে অনেক সুন্দর জিনিস আছে যা সে দেখতে পায়নি। শুধু নেতিবাচক চিন্তার কারণে এই উপলব্ধি তার আবেগের রং বদলে দিল। আবেগকে জ্ঞানীর চোখে দেখা। একজন জ্ঞানী ব্যক্তি আবেগকে দেখেন ঠিক যেভাবে একটা সূর্যাস্ত দেখা হয়। সৌন্দর্য আছে, রং আছে, কিন্তু তার সঙ্গে একাত্ম হওয়া নেই। সে বুঝে এখন মনে দুঃখ এসেছে, মানে হয়তো আমার ভেতরে কিছু চিন্তা দুঃখজনক রং এঁকে দিচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি কিন্তু আমি সেটা না। এই মনোভাবই মানুষকে স্বাধীন করে। আবেগ নট ইজ ইকুয়ালস টু বাস্তবতা। এই অধ্যায়ের মূল বার্তা হলো, ফিলিং সামথিং ডাজ নট মিন ইটস ট্রু। তুমি যেটা অনুভব করছো সেটাই বাস্তবতা নয়, বরং সেটা তোমার মনের গড়ে তোলা গল্পের প্রতিফলন। এবং এই সত্য জানার পরই তুমি এক ধাক্কায় তোমার আবেগের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারো। আবেগকে বন্ধু বানাও, শত্রু নয়। আবেগকে যদি তুমি শত্রু ভাবো, তুমি সবসময় লড়াই করবে। যদি বন্ধু ভাবো, তাহলে তুমি শুনতে শিখবে। এই রাগ কি আমাকে কিছু বোঝাতে চাইছে? এই ভয় কোথা থেকে আসছে? এই দুঃখের পেছনে কি বিশ্বাস কাজ করছে? তখনই আবেগ হবে একটি পথ। কিন্তু তুমি তোমার চিন্তার দায়িত্ব নিতে পারো। আর একবার তুমি যখন চিন্তার দায় নেবে, তখন আবেগ আর তোমাকে টেনে নামাতে পারবে না। তুমি তখন তোমার মনের শাসক হয়ে উঠবে, বন্দী নয়। মূল ধারণা 6, ভয়ের সীমার বাইরে বেঁচে থাকা, স্বাধীনতার আসল রূপ, লিভিং বিয়ন্ড ফিয়ার। একবার কল্পনা করো, তুমি একটা উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছো, নিচে গভীর খাদ। তুমি জানো লাফ দিলে তুমি উঠতে পারবে না, কিন্তু কোনো এক আশ্চর্য আত্মবিশ্বাস তোমাকে বলছে, যদি লাফ দাও তাহলে হয়তো তুমি নিজেকে নতুন ভাবে চিনতে পারবে। ভয় তোমার কান ফুঁড়ে বলছে, না, একদম না। কিন্তু তোমার ভেতরে অন্য এক কণ্ঠ ফিসফিস করে বলছে, ভয়ের ওপারেই তোমার আসল জীবন অপেক্ষা করছে। এই অধ্যায়ে লেখক আমাদের শেখান কিভাবে আমরা ভয় নামক দানবের তৈরি দেওয়াল ভেঙে একটা সাহসী, স্বাধীন ও আসল জীবন গড়ে তুলতে পারি। কারণ আমাদের অধিকাংশ সিদ্ধান্ত, আচরণ, এমনকি চিন্তার পেছনেও ভয়ের ছায়া এসব লুকিয়ে থাকে। ভয় অভিজ্ঞতা নয়, এক মানসিক ধোঁকা। ভয় আমরা ভাবি যেন বাস্তব কিছু। আমরা বলি, আমি ভয় পাচ্ছি তাই এটা করবো না। কিন্তু লেখক বলেন, ভয় আসলে চিন্তার ছায়া মাত্র। ভয় এমন নয় যে বাইরে কোথাও ঘটে যাচ্ছে, বরং ভয় হলো আমাদের মস্তিষ্কের তৈরি ভবিষ্যতে এক ইমাজিনেশন, যেটা প্রায়শই বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন। একটা দৃষ্টান্ত, তুমি একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনার আগে খুব ভয় পাচ্ছ। ভাবছো, আমি যদি ব্যর্থ হই, সামনে সবাই যদি হাসে, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু এইসব সবই চিন্তা, ভবিষ্যতের একটা কল্পনা। সত্যিকারের কোনো কিছু ঘটেনি। ভয় মানে ঘটনার প্রতিফলন নয়, ভয় মানে সেই ঘটনার সম্ভাব্য খারাপ দিক নিয়ে ভাবনা। ভয়কে সত্য ধরে নেওয়া এক মানসিক ফাঁদ। ভয়ের সবচেয়ে বড় প্রতারণা হলো এটি নিজেকে বাস্তব বলে তুলে ধরে। আমরা ভাবি, আমার ভয় মানেই নিশ্চয়ই কিছু ভয়ের আছে। কিন্তু লেখক বলেন, ভয় আসলে আমাদেরই বানানো গল্পে বিশ্বাস করার ফল। ভয়ের শক্তি তখনই সবচেয়ে বেশি হয় যখন আমরা তাকে প্রশ্ন না করে মেনে নিই। যেমন, আমি যদি নিজের মতামত প্রকাশ করি, মানুষ যদি আমাকে অপছন্দ করে, এটা এক ধরনের ভয়, প্রত্যাখ্যাত হওয়া। কিন্তু আমরা কি জানি মানুষ সত্যি অপছন্দ করবে? না, এটা কেবল একটা গল্প, আর আমরা সেটাতে বিশ্বাস করেছি। ভয়ের একটি প্রধান রূপ হলো নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা। আমরা যখন ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন ভয় আসতে থাকে। আমার সন্তান যদি ব্যর্থ হয়, আমার চাকরি যদি চলে যায়, মানুষ যদি আমাকে পছন্দ না করে, এই সব ভয় আসলে ঘটনাকে নিয়ন্ত্রণ করতে না পারার দুর্বলতা থেকে জন্ম নেয়। ভয় আসে যখন আমরা ভবিষ্যৎকে আঁকড়ে ধরি। কিন্তু যখন আমরা এখনের মধ্যে পুরোপুরি বাঁচি, তখন ভয় দূরে সরে যায়। কারণ ভয় কখনো বর্তমানে থাকে না, সেটা সবসময় ভবিষ্যতের কল্পনা। ভয়কে অতিক্রম করা নট ইজ ইকুয়ালস টু ভয় মুক্ত হওয়া। অনেকেই ভাবে, আমি ভয়ের বাইরে গিয়ে বাঁচতে চাই, মানে আমি আর কখনো ভয় পাবো না। কিন্তু লেখক বলেন, না, বিষয়টা তা নয়। ভয় থাকবে, কিন্তু ভয়কে অতিক্রম করার মানে হলো, আমি ভয় পাচ্ছি তবুও করব। ভয়ের উপস্থিতিকে বুঝে তাকে সঙ্গী করেই সাহসিকতার পথ বেছে নেওয়া। এটা লিভিং বিয়ন্ড ফিয়ারের মূল মন্ত্র। বাস্তব জীবনের গল্প, ভয় পেরিয়ে জেগে ওঠা। লেখক এখানে একটি মেয়ের কথা বলেন, নাম ধরুন রিয়ানা। রিয়ানা খুব ভালো একজন গায়িকা, কিন্তু স্টেজে উঠলেই কাঁপতে থাকে ভয়ে। ভয় পায় সামনে লোকজন কি ভাববে, তাই সে কখনো নিজের প্রতিভা প্রকাশ করতেই পারেনি। কিন্তু একদিন সে এই বই পড়ে বুঝলো, ভয় হচ্ছে কারণ আমি ভাবছি আমি ব্যর্থ হব। এই ভাবনাটা কোনো সত্য নয়, কেবল একটা কল্পনা। সেদিন স্টেজে উঠে সে ঘোষণা করলো, আমি ভয় পাচ্ছি, তবুও আমি আজ গান গাইবো। লোকজন তাকে প্রশংসায় ভরিয়ে দিল। ভয় ইজ ইকুয়ালস টু ইগোর অস্তিত্ব টিকিয়ে রাখা। লেখক এখানে একটা গভীর দর্শনের কথা বলেন। ভয় আমাদের ইগোর খাদ্য। ইগো সবসময় চায় যে আমি নিরাপদ থাকি, গ্রহণযোগ্য থাকি, সম্মান পায়। আর যখন ইগো মনে করে এই জিনিসগুলো হারাতে পারি, তখন ভয় দিয়ে সিস্টেমকে সতর্ক করে, তুমি ইগো নও, তুমি সেই সত্তা যে এই ইগো আর ভয়কে দেখতে পারে। তুমি যত বেশি ইগোর বাইরে নিজেকে চিনবে, ভয় তত কমবে। কারণ ইগো যখন থাকে না, তখন হারের কিছুই থাকে না। ভয়কে প্রশ্ন করো, পালিয়ে যেও না।
ভয় থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, তার দিকে ফিরে তাকাও, জিজ্ঞেস করো তুমি কি সত্য বলছো। অনেক সময় দেখা যাবে ভয় শুধু মিথ্যে আশঙ্কার উপর দাঁড়িয়ে আছে। ভয়ের সত্য যাচাই করার সবচেয়ে বড় হাতিয়ার হলো নিজেকে প্রশ্ন করা, এই ভয়টা কোন চিন্তা থেকে আসছে, চিন্তাটা কি সত্য, এর জন্য কি আমি আজকে নিজের জীবন সীমিত করে ফেলবো। সাহস ইজ ইকুয়ালস টু ভয়ের উপস্থিতিতে পদক্ষেপ। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। লেখক বলেন, ভয় যদি তোমার পথ হয় তাহলে সেটাই তোমার বিকাশের সিঁড়ি। তুমি যখন সেই ভয় ছুঁয়ে ফেলো তোমার হৃদয় তখন প্রশস্ত হয়। তুমি অনুভব করো আমি পারি, এবং তখন তুমি ভয়কে থ্যাংক ইউ বলতে শেখো, কারণ সে তোমাকে বড় করে তুলেছে। ভয় কখনো তোমার সত্য নয়, তোমার আসল সত্তা ভয় চেনে না, কারণ ভয় হলো মনের সৃষ্টি, আর তুমি মনের ওপারে এক অদ্বিতীয় নির্ভীক সত্তা। যখন তুমি এই সত্য অনুভব করো তখন তুমি বুঝবে ভয়ের বাইরে একটা জীবন আছে, যেটা সাহস, উপলব্ধি আর স্বাধীনতায় পরিপূর্ণ। তোমার আসল জীবন সেইখানেই অপেক্ষা করছে, শুধু তোমার একটা পদক্ষেপের অপেক্ষায়। লিভিং বিয়ন্ড ফিয়ার অধ্যায়টি আমাদের শেখায় ভয় আমাদের সব থেকে বড় কারাগার, কিন্তু সেই কারাগারটি বাইরে নয়, ভেতরে, এবং চাবি সেই হাতেই যে ভয়কে সত্য না ধরে প্রশ্ন করতে শেখে। ভয় থাকুক, কিন্তু সেটা আমাদের থামাতে পারবে না। এটাই হোক সাহসিকতার সংজ্ঞা। মূল ধারণা 7, জীবনের এক নতুন পথ যেখানে শান্তি, উপলব্ধি আর সত্যিকারের স্বাধীনতা আছে। আর নিউ ওয়ে অফ লিভিং। কখনো কি মনে হয়েছে জীবনটা যেন একটা অনবরত দৌড়, ছুটছি কিন্তু কোথায় যাচ্ছি তা জানি না। চারপাশে চাপ, ভেতরের শূন্যতা সব আছে, তবু শান্তি নেই। এই অধ্যায়ের লেখক আমাদের আমন্ত্রণ জানান একটা নতুন জীবনের দিকে। না, এটা নতুন কোনো ধর্ম নয়, কোনো দর্শনের ফর্মুলা নয়, এটা হলো এক গভীর ব্যক্তিগত বোধ যেখানে আমরা নিজেকে আবার খুঁজে পাই। পুরনো জীবন বনাম নতুন জীবন। লেখক এই অধ্যায়ে প্রথমেই আমাদের মুখোমুখি করেন 2 রকম জীবনের চিত্রে। নাম্বার 1, পুরনো জীবন, যেখানে আমরা কেবল চিন্তায় ডুবে আছি, ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন, অতীতের স্মৃতিতে বিষণ্ণ। যদি ওটা হতো, আমি যদি এটা করতাম, আমি যদি এটা না করতাম, আগামীকাল যদি এমন হয়, এই সব চিন্তায় ভরপুর। এই জীবন হলো এক অসন্তুষ্ট মনের নির্মাণ। এখানে আমরা বাইরে সবকিছু ঠিক করার চেষ্টা করি, কিন্তু ভেতরটা সবসময় অশান্ত। নাম্বার 2, নতুন জীবন, যেখানে আমরা চিন্তা নয়, চেতনাকে কেন্দ্র করি, যেখানে আমরা চিন্তাকে সত্য মনে না করে কেবল একটি অভিজ্ঞতা হিসেবে দেখি, যেখানে আমরা এই মুহূর্তেই বাঁচি এবং ভয়, অভিমান, লাভ ক্ষতির বাইরে জীবনকে উপলব্ধি করি। সচেতনতার আলোয় নতুন জীবন। এই নতুন জীবনের মূল চাবিকাঠি হলো সচেতনতা, অ্যাওয়ারনেস। আমরা সবসময় ভাবি আমার মন চিন্তা করছে, মানে সেটাই আমি, কিন্তু বাস্তবে তুমি সেই ব্যক্তি যে এই চিন্তাগুলোকে লক্ষ্য করছে। চিন্তা আসে যায়, অনুভূতি আসে যায়, কিন্তু যেটা সব লক্ষ্য করছে সে অপরিবর্তনীয় সচেতন সত্তা, সেই তুমি। এই উপলব্ধি আসলেই তোমাকে পুরনো দৃষ্টিভঙ্গি থেকে সরিয়ে এনে নতুন জীবনের দরজা খুলে দেয়। চিন্তাকে সত্য না ধরে দেখা। তুমি যা ভাবছো সবই সত্য না, চিন্তা হলো মনের তৈরি গল্প। আর সমস্যা হয় যখন আমরা সেই গল্পকে অবচেতনে সত্য ধরে নিই। নতুন জীবনে আমরা শিখি চিন্তা আসবেই, কিন্তু চিন্তার সঙ্গে নিজেদের জড়াতে হবে না। আমরা পারি চিন্তার পাশে দাঁড়িয়ে কেবল তা দেখতে, একজন নিরপেক্ষ দর্শকের মতো। এই দর্শক হওয়ার ক্ষমতাই হলো মুক্তির শুরু। নতুন জীবন মানে এই মুহূর্তকে আলিঙ্গন করা, না অতীতকে নিয়ে অনুশোচনা নয়, না ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। যখন আমরা এই মুহূর্তে পুরোপুরি থাকি তখন চিন্তা ক্ষীণ হয়ে আসে, অনুভব তীব্র হয় এবং জীবনের গভীরতা ধরা দেয়। লেখক বলেন এই মুহূর্ত ভিত্তিক জীবনই আমাদের ভয়হীন, ক্লেশহীন করে তোলে। প্রতিক্রিয়ার বদলে সচেতন সিদ্ধান্ত। পুরনো জীবনে আমরা সবকিছুর প্রতিক্রিয়ায় কাজ করি। কেউ অপমান করলে রাগ, কেউ ভালোবাসলে মোহ, কিছু হারালে হতাশা। কিন্তু নতুন জীবনে আমরা শিখি প্রতিক্রিয়ার আগে এক মুহূর্ত থেমে থাকা, ভেতরে দেখার চেষ্টা করা আমি এই অনুভূতির মধ্যে নিজেকে হারাচ্ছি কিনা, এবং তারপর সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া। এইভাবেই আমরা মনের দাস না হয়ে নিজের কর্তা হতে পারি। নিজেকে বোঝা ইজ ইকুয়ালস টু অন্যকে বোঝা। নতুন জীবন মানে কেবল নিজের শান্তি না, এটা এমন একটা অভিজ্ঞতা যেখানে আমরা অন্যকেও নতুন চোখে দেখতে শিখি। যখন তুমি বুঝতে শেখো আমার রাগ, ভয়, হীনমন্যতা সবই মনের খেলা, তখন তুমি বুঝতে পারো অন্যরাও সেই একই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। এই উপলব্ধি সহানুভূতি আনে, সম্পর্ক গভীর হয়। নতুন জীবন আমাদের কৃতজ্ঞতা শেখায়, যেখানে আমরা প্রতিটি মুহূর্তে একটা উপহার দেখি, যেখানে বাতাস, পাখির ডাক, একজন বন্ধুর হাসি সবই অসাধারণ হয়ে ওঠে। এই জীবন শুধু বাঁচা না, জীবনকে অনুভব করা। এখানে সাফল্য মানে শান্তি, ব্যর্থতা মানে শেখা, এবং জীবন মানে একটি চলমান উপহার। চিন্তা মুক্তি ইজ ইকুয়ালস টু মুক্ত জীবন। কেউ যদি জিজ্ঞাসা করে নতুন জীবন মানে কি, তিনি বলবেন এটা একটা চিন্তা মুক্ত জীবন। না, এর মানে এই নয় যে চিন্তা থাকবে না, বরং তুমি চিন্তার ভেতরে হারাবে না। তুমি চিন্তা করলেও জানবে এটা শুধু চিন্তা, আমি নই। এই বিচ্ছেদ বা ডিট্যাচমেন্টই তোমাকে এমন এক অভ্যন্তরীণ স্বাধীনতা দেবে যেটা বাইরের কোনো সাফল্য কখনো দিতে পারে না। বাস্তব জীবনের রূপান্তরের গল্প। একজন কর্পোরেট কর্মী, নাম ধরা যাক জ্যাক। তার জীবন ছিল চাপ, প্রতিযোগিতা, পারফরমেন্স, এই ত্রিকোণে বন্দী। সবসময় দুশ্চিন্তা, আমি যদি পারি না, লাভ না হয়। একসময় সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। তখনই সে ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক পড়ে। ধীরে ধীরে সে বুঝতে শেখে আমার সমস্যা পরিস্থিতি নয়, আমার মনের ব্যাখ্যা।
সে নিজের চিন্তা পর্যবেক্ষণ করতে শেখে, আর তখন তার চেতনায় এক নতুন দরজা খুলে যায়। আজ জ্যাক ব্যবসা করে কিন্তু চাপ ছাড়াই। তার কাছে সাফল্য মানে শান্তি, কারণ সে নতুন জীবন বেছে নিয়েছে যেখানে মনের দাসত্ব নেই। নতুন জীবন নট ইজ ইকুয়ালস টু নিখুঁত জীবন। এই অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ বার্তা হলো, নতুন জীবন মানে নয় যে তোমার জীবন নিখুঁত হয়ে যাবে, বরং এটা এমন এক চেতনার রূপান্তর যেখানে তুমি আর পরিস্থিতিকে নিজের সুখ দুঃখের উৎস ভাবো না, বরং তুমি নিজেই নিজের অভ্যন্তরীণ শান্তির মালিক। পরিস্থিতি বদলায়, চিন্তা আসে যায়, কিন্তু তুমি স্থির থাকো। এটাই হলো ভেতরের স্বাধীনতা, নতুন জীবনের আসল পরিচয়। নতুন জীবনের পথে চলা প্রথম ধাপ। এই নতুন জীবনে প্রবেশ করতে হলে দরকার নাম্বার 1, সচেতন উপস্থিতি চর্চা। প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের শ্বাস অনুভূতি লক্ষ্য করা। নাম্বার 2, চিন্তাকে চ্যালেঞ্জ করা। এই চিন্তাটা কি সত্য? আমি কেন এটা বিশ্বাস করছি? আমি এটা ভাবছি মানে কি এটা আমি? নাম্বার 3, সহানুভূতিশীল হওয়া। নিজের ভুল ক্ষমা করতে শেখা, অন্যের কষ্ট বুঝতে শেখা। নাম্বার 4, অপরাধ বোধ কমানো। কারণ তুমি জানো তুমি শুধু চিন্তা নাও, তুমি একটা উন্মুক্ত চেতনার ক্ষেত্র যেখানে পরিবর্তন সব সময় সম্ভব। নতুন জীবন কোথাও বাইরে নয়, সেটা তোমার চেতনার গভীরে অপেক্ষা করছে। কেবল দরকার সাহস নিজের চিন্তার বাইরে আসার, আর তখন তুমি খুঁজে পাবে একটা জীবন যেখানে শান্তি জেগে থাকে, ভালোবাসা জন্মায়, আর তুমি নিজের সত্য রূপে জেগে ওঠো। ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক বইটা আমাদের মনে করিয়ে দেয়, চিন্তাকে নয় সত্যকে বিশ্বাস করুন। ভয় নয় উপলব্ধিকে জায়গা দিন। আপনি আপনার চিন্তা নন, আপনি তার অনেক ওপরে। চিন্তার পেছনে যে সচেতন অস্তিত্ব, সেটাই আসল আপনি। এই অডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমনই আরো মানসিক মুক্তির যাত্রায় সঙ্গী হতে অডিফিলের সাথে। নতুন আলোয় নিজেকে দেখার এই যাত্রা এখানেই শেষ নয়, এটা তো শুরু। মনে রাখবেন, চিন্তা সবসময় সত্য বলে না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ভেতরের সত্যটাকে খুঁজে নিন।